Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প মৌরি ফুল, কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুরু করছি গল্প মৌরি ফুল। অন্ধকার তখনও ঠিক হয়নি। মুখুজ্জি বাড়ির পিছনে বাঁশবাগানে জোনাকির দল সাঁঝ জ্বালবার উপক্রম করছিল। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হয়ে ঝুলছে। মাঠের ধারে বাঁশ বাগানের পিছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল। চারিদিক বেশ কবিত্বপূর্ণ হয়ে আসছে। এমন সময় মুখুজ্জদের অন্দর বাড়ি থেকে এক কলরব আর হইচই উঠল। বৃদ্ধ রামতনু মুখুজ্জি শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজ সন্ধ্যাবেলায় আহুতি দিয়ে থাকেন। এজন্য প্রায় 1 পোয়া খাঁটি গাওয়া ঘি তাঁর চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করে ঘরে রেখে দেন। অন্যদিনের মতো আজও তাকের ওপর একটা বাটিতে ঘিটা ছিল। তাঁর পুত্রবধূ সুশীলা সেই বাটি তাকের উপর থেকে পেরে সেই ঘিটা দিয়ে সমস্তটা দিয়ে খাবার তৈরি করেছে। রামতনু মুখুজ্জি মহকুমার কোর্টে গেছিলেন ও পাড়ার চৌধুরীদের পক্ষে একটা মোকদ্দমায় সাক্ষ্য দিতে। বাড়ি ফিরে এসে তখন তার শরীরের ও মনের অবস্থা খুবই খারাপ। কোথায় এই অবস্থায় তিনি ভাবছিলেন হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে শ্রীগুরুর উদ্দেশ্যে আহুতি দিয়ে অনিত্য বিষয় বিষয়ে জর্জরিত মনকে একটু স্থির করবেন। না, তা তো হবার নয়। কারণ দেখেন যে আহুতির জন্য আলাদা করে তোলা যে ঘিটুকু তাকে ছিল তার সবটাই একেবারে নষ্ট হয়েছে। তারপর প্রায় 1/2 ঘন্টা ধরে মুখুজ্জি বাড়ির অন্দর মহলে একটা রীতিমতো কবির লড়াই চলতে লাগলো। মুখুজ্জি মহাশয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হলেও সামলিয়ে নিয়ে এমন সব কথায় শ্বশুরকে জবাব দিতে লাগলো যা একজন 18 বছর বয়স্কা তরুণীর মুখে একদমই সাজে না। এমন সময় মুখুজ্জি মহাশয়ের ছেলে কিশোরী বাড়ি আসলো। তার বয়স 25 কি 26 হবে। বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারি কাছারিতে 9 টাকা বেতনে মুহুরিগিরি করত। কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করে দেখলো ঘরে আলো দেওয়া হয়নি। অন্ধকারেই জামা কাপড় ছেড়ে সে বাইরে হাত পা ধুয়ে নিল। তারপরে ঘরে ঢুকে শুনল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তার সামনের বাতাসকে সম্বোধন করে বলছে, এ সংসারে থেকে সংসার করা আমার আর হলো না। কালই আমাকে গরুর গাড়ি ডেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিশোরী সে কথার কোনো বিশেষ জবাব না দিয়ে লণ্ঠন জেলে বাঁশের লাঠিগাছা ঘরের কোণ থেকে নিয়ে বেরিয়ে গেল। ও পাড়ায় রায়বাড়ির চণ্ডী মণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবকদের যাত্রার আখড়াই ও রিহার্সাল চলত। সেখানেই অনেকক্ষণ কাটিয়ে অনেক রাতে বাড়ি ফিরে আসা কিশোরীর নিত্যকর্মের মধ্যেই পড়ে গেছিল। রামতনু মুখুজ্জি এই সময়ও বাইরের ঘরেই বসেছিলেন। প্রতিবেশী হরি রায় তামাকের খরচ বাঁচাবার জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জি মহাশয়ের চণ্ডী মণ্ডপে আশ্রয় নিতেন। তাকে রামতনু জানালেন যে তিনি খুব শিগগিরই কাশী চলে যাবেন, কারণ আর এ বয়সে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার এই বানপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী নাকি তার একমাত্র সুশীলা সকাল নেই সন্ধে নেই একটা না কিছু একটা বাঁধিয়েই রেখেছে। সে অত্যন্ত আনাড়ি, কোনো কাজই গুছিয়ে করতে পারে না, অথচ দোষ দেখাতে গেলেই খেপে যায়। তার জন্য রামতনু মুখুজ্জির বাড়িতে কাকচিল বসবার উপায় নেই। শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ এঁটে উঠতে পারে না বটে, কিন্তু এজন্য তার চেষ্টার কোনো ত্রুটি নেই।
অনেক রাতে কিশোরী বাড়ি ফিরে এসে দেখলো তার ঘরে খাবার ঢাকা আছে এবং স্ত্রী ঘুমাচ্ছে। খাবারের ঢাকা খুলে আহারাদি শেষ করে সে শুতে গিয়ে দেখলো স্ত্রী ঘুম জড়ানো চোখে বিছানার উপরে উঠে বসেছে, আর স্বামীকে দেখেই একটু অপ্রতিভের সুরে বলল, কখন এলে? তা আমাকে একটু ডাকলে না কেন? আর ডেকে হবে কি হবে? আমার কি আর হাত পা নেই নাকি? আমি নিতে জানি না। নিতে জানো তো জেনো, কাল থেকে আমার এখানে আর বনবে না। এ যেন হয়েছে 70 মধ্যে বাস। বাড়ি শুদ্ধ লোক আমার পিছনে এমন করে লেগেছে, কেন শুনতে চাই। না হয় বরং তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে এসো। ভাত তো ঢাকাই ছিল, খুলে তো খেলাম রে বাবা। এতেও যদি বউ চটে যায় তাহলে কি আর পারা যায়? আসলে কিছু না, ও একটা ছল। ও সামান্য একটা ছুতো দিয়ে একটা রাম রামনের যুদ্ধ বাঁধিয়ে তুলবে। যা খুশি কালকে করো গা বাবা, এখন একটু ঘুমোতে দাও তো। ঘুমোচ্ছিলে বলেই আর ডাকিনি, তো এইটা কি আমার অপরাধ নাকি? তা বেশ, কাল থেকে ওঠাবো, চুলের নড়া ধরে ওঠাবো তোমাকে। সুশীলাও কথা বলে না, মুখও তুলল না, বালিশে মুখ গুজে পড়েই রইল আর কেঁদেই চলল। পরদিন সকালে উঠে রামতনু মুখুজ্জে শুনলেন চৌধুরীরা খবর পাঠিয়েছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হবে। যাওয়ার সময় তিনি বললেন, বৌমা, একটু সকাল সকাল ভাত দিও তো, কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরে এসে দেখলেন সুশীলা স্নান করে এসে রোদে কাপড় মেলে দিচ্ছে। গৃহিণী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসে রাঁধছেন। স্বামীকে দেখেই মোক্ষদা চৌকিদার হাঁকার সুরে বলতে লাগলেন, হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু এর একটা বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে বেড়াচ্ছে। বলছি, ও বৌমা, দুটো ভাত চড়িয়ে দাও। ওগো, যা হয় দুটো কিছু রাঁধো, হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি। কার কথা কি শোনে? এই বেলা দুপুরের সময় রানী এখন নেই এলেন। হ্যাঁ, মাইনে করার দাসী তো নই। আমি যখন পারবো তখন রান্না চড়াবো। সকাল থেকে বসে আছি নাকি? এত খাটুনি সেরে আবার 8টার মধ্যে ভাত দেবো? মানুষের তো শরীর নয়, যার না চলবে সে নিজেকে রেঁধে নি। এ কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় এসে নটরাজ শিবের তাণ্ডব নর্তনের একটা আধুনিক সংস্করণ শুরু করতে যাচ্ছিলেন। একটা ঘটনায় তা বন্ধ হয়ে গেল। কি ঘটনা? না, একটা 10-12 বছরের ছেলে, রংটা বড়ই কালো, ম্যালেরিয়ায় শরীর জীর্ণ, পরনে অতি ময়লা একটা গামছা, শীতের দিনেও তার গায়ে কিছুই নেই। হাতে ছোট একটা বাখারির ছড়ি নিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। ছেলেটি পাশের গ্রামের আতর আলী ঘরামির ছেলে। গত বছর তার বাপ মারা গিয়েছে। দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া তার আর কেউই নাই। অবস্থা খুবই খারাপ, সব দিন খাওয়াও জোটে না। ছেলেটা পিঠে ছড়ি বাজিয়ে হাপু গেয়ে মা এবং বোন দুটিকে প্রতিপালন করে। সে গ্রামের প্রায় সব বাড়িতে আসতো, কিন্তু মুখুজ্জে বাড়ি আর কখনো সে আসেনি, কারণ দানশীলতার জন্য রামতনু মুখুজ্জে গ্রামের মধ্যে আদেও প্রসিদ্ধ ছিলেন না। ছেলেটি উঠোনে দাঁড়িয়ে বগল বাজিয়ে নানা রূপ সুর করে উচ্চৈস্বরে হাপু গাইতে শুরু করলো। সঙ্গে সঙ্গে পিঠে জোর করে লাঠির বাড়ি মারতে লাগলো। 3টি নেহাত গৌবাচারী সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তাধস্তি করে রামতনুর মেজাজ ভালো ছিল না। ফিরিয়ে চেয়ে মুখ খিচিয়ে বললেন, এই থাম তো, থাম। ওসব রাখ, ওসব দেখবার শখ নেই আমার। যা 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 অন্য বাড়ি দেখে যা। সুশীলা কাপড় মেলতে মেলতে হঠাৎ করে হাপু গাওয়া দেখছিল। ছেলেটি সংকুচিত হয়ে বাইরে যেতেই সুশীলা তাড়াতাড়ি বাইরের রকে গিয়ে তাকে ডাকলো। এই শোন, তোর বাড়ি কোথায় রে? হরিশপুর মা ঠাকুরান। তোর বাড়িতে কে কে আছে? আর মোর বাপ মারা গিয়েছে, আর বছর মা ঠাকুরানো, মোদের আর কেউ নাই। বড়, মোর ছোট দুটো বোন আছে। তুই বুঝি তাই হাপু গান গাস? হ্যাঁ রে, এতে তোদের চলে?
রামতনুর ধমক খেয়ে ছেলে মানুষটা দমে গেছিল, কিন্তু সুশীলার কথার ভিতর সহানুভূতির সুর চিনে নিয়ে হঠাৎ তার কান্না চলে এলো। চোখের জল হু হু করে পড়তেই ম্যালেরিয়া শীর্ণ হাতটি তুলে চোখ মুছে বলল, না মা ঠাকুরন, চলে না, এসব লোকে আর দেখতে চায় না। তুই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রার দলে যেতাম। বড় কষ্ট মোদের সংসারে মা ঠাকুরন, এই শীতে মা দাঁড়া, আমি আসছি। ঘরের মধ্যে ঢুকে কান্নার বেগ অতি কষ্টে সামলিয়ে নিয়ে দেখলো আলনায় একটা নতুন মোটা বিছানার চাদর ঝুলছে। হাতের কোড়ায় সেখানা পেয়ে টেনে নিল সুশীলা। তারপর জানলা দিয়ে বাড়ির মধ্যে চেয়ে দেখলো যে কেউ নেই। আর চাদরখানা তাড়াতাড়ি ছেলেটার হাতে দিয়ে চুপি চুপি বলল, এই শোন, এখানে নিয়ে যা, এতে শীত বেশ কাটবে না? খুব মোটা, শিখে যা, লুকিয়ে নিয়ে যা, কেউ যেন না দেখে। ওরে এক্ষুনি কেউ এসে পড়বে, তাড়াতাড়ি যা। ভালো থাকবেন মা ঠাকুর। হ্যাঁ, তুই যা। ছেলেটাকে বিদায় দিয়ে সুশীলা ভিতর বাড়িতে ঢুকে দেখলো শ্বশুর খেতে বসেছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব খারাপ হয়ে গেছিল। সে গিয়ে রান্নাঘরে ঢুকে কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করলো, আপনাকে কিছু দেবো বাবা? তোমাকে আর কিছু দিতে হবে না, যে মিষ্টি দিয়েছো তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে। নাও, এখন পারো তো এদিকে একবার এসো, হাঁড়িটা দেখো, নয়তো বলো নিজে মরি বাঁচি একরকম করে সঙ্গ করে তুলি। রামতনু কোনো কথা বললেন না, আপন মনে খেয়ে চলে গেলেন। এই সব ব্যাপারে সুশীলা অত্যন্ত চটে যেত। রামতনু পুত্রবধূর নিকট যদি কিছু চাইতেন তাহলে সুশীলার রাগ গলে একেবারে জল হয়ে যেত। কিন্তু লোকে তাকে জব্দ করছে বা অপমান করবার ফন্দি খুঁজছে, এটা ভাবলেই সুশীলার আর কাণ্ড জ্ঞান থাকতো না। সেও কোমর বেঁধে রণে আগুয়ান হতো, সেই বা ছাড়বে কেন? মাস দুই পরে, ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়েছে। কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরেছে। বাড়িতে যে যার ঘরে ঘুমাচ্ছে। কিশোরী নিজের ঘরে ঢুকে দেখলো সুশীলা ঘরের মেঝে বসে একটা চিঠি লিখছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করলো, তা কাকে চিঠি লেখা হচ্ছে গা? বলবো কেন? থাক, না বলো, বাদ দাও তো দেখি। রাত কম হয়নি, আবার সকাল থেকেই খাটুনি আরম্ভ হবে। সুশীলা ভেবেছিল স্বামী এসে কি লিখছে সেটা দেখবার জন্য পিড়াপিড়ি করবে। প্রকৃতপক্ষে সে চিঠি কাকেই লিখছিল না, স্বামীর কথা বলাবার জন্য এটা একটা পুরনো কৌশল। অনেক দিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শোনেনি। তার নারীর হৃদয় এর জন্যই তৃষিত ছিল, এবং এর জন্যই সে ঘুমে ঢুলতে ঢুলতে এই সামান্য ফাঁদটি পেতে বসেছিল। কিন্তু কিশোরী ফাঁদে পা দেওয়া তো দূরে থাক, সেদিকে ঘেঁষলও না দেখে সুশীলা বড় নিরুৎসাহ হয়ে পড়ল। কাগজ কলম তুলে রেখে সে স্বামীর ভাত বেড়ে দিল। এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করে কিশোরী গিয়ে শুয়ে পড়ল। সে নিজে আহারাদি করে শুতে গিয়ে দেখল কিশোরী এখনো ঘুমায়নি, গরমে এপাশ আর ওপাশ করছে। আশায় বুক বেঁধে সুশীলা তার দ্বিতীয় ফাঁদটি পাতল। একটা গল্প বলো না, অনেক দিন তো বলনি, বলবে লক্ষ্মীটি, বলো না গো। বিয়ের পর প্রথম কিশোরী তার কিশোরী স্ত্রীর নিকট বটতলায় আরব্য উপন্যাস থেকে নানা গল্প বলতো। রাতের পর রাত তখন এসব গল্প শুনে সুশীলা মুগ্ধ হয়ে যেত। কিন্তু এই রকম গল্প শুনতে শুনতেই সে মাঝে মাঝেই স্বামীকে জড়িয়ে ধরত। আর গল্প শুনতে শুনতেই অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের ওপর প্রয়োগ করে সে স্বামীকে খুবই ভালোবেসে ফেলেছিল। সে আজ 5-6 বছরের কথা, কিন্তু সুশীলার এখনও সে ঘোর কাটেনি। কিশোরী স্ত্রীর কথা উড়িয়ে দিল। হ্যাঁ, এখন গল্প বলবো না? সমস্ত দিন খেটে খুটে এলাম, এখন রাত দুপুরে বক বক করি আর কি। তোমাদের কি বাড়ি বসে সব পোষায়? অন্য মেয়ে হলে চুপ করে যেত, কিন্তু সুশীলার মেজাজ ছিল একগুঁয়ে। সে আবার বলল, তা হোক, একটা বলো না গো লক্ষ্মীটি,
রাত তো এখন বেশি হয়নি। না, বেশি নয়। তোমার তো রাত কম বেশির জ্ঞান কত আমি জানি। নাও নাও নাও, চুপচাপ শুয়ে পড়ো, তো এখন শুয়ে পড়ো। বলোই না, একটা ছোট দেখেই না হয় বলো। এত করে বলছি, একটা কথা রাখতে পারো না আমার? এ তো বড় জ্বালা হলো দেখছি। রাতেও একটু ঘুমোবার জো নাই। সমস্ত দিন তো গলা বাজিতে বাড়ি সরগরম করে রাখবে, রাত্রিটাও একটু শান্তি দেবে না নাকি? বেশ করি গলাবাজি করি, তাতে অসুবিধে হয় আমাকে পাঠিয়ে দাও এখান থেকে। রাত দুপুর করলে কে? নিজে আসবেন রাত দুপুরের সময় আড্ডা দিতে। একে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে? হ্যাঁ, নিজেরই দেহ, পরের আর তো দেহ নেই। খেটে খুটে এসে একেবারে রাজা করেছেন আর কি। নিজের খাটুনিটাই কেবল দেখলে। বুঝতে পারো তো খুব। শান্তি নেই না? ঘরের আলোর কাছে এসে কিশোরী দেখলো স্ত্রী দু হাতের নখ দিয়ে আঁচড়িয়ে তার হাতের আঙুলগুলোতে রক্তপাত করে দিয়েছে। ইরানি শাহজাদাগণের নজির না থাকলেও কিশোরী মধ্যে মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এসব উত্তম মধ্যম পিটিয়ে ওষুধি প্রয়োগ করত। শেষ রাতে একাদশীর জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা, ভোর রাতের বাতাস নেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, সুশীলা তখন ঘরের দোরের বাইরে আঁচল পেতে অকাতরে ঘুমাচ্ছিল। সকাল হতে যে যার কাজে মন দিল। মোক্ষদা বললেন, ও বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদেরও যেতে বলেছে। সকাল সকাল সেরে নাও দিকে। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। এরাই গ্রামের জমিদার এবং এদেরই জমি জমা সংক্রান্ত মোকদ্দমার তদবির ও সাহায্য করে রামতনু অন্ন সংস্থান করতেন। বেলা 10টার মধ্যে আহারাদি শেষ করে ভালো কাপড় পরে সকলে নৌকায় উঠল। 2 ঘন্টার পথ। চৌধুরী বাড়িতে কলকাতা থেকে একটি বউ এসেছিল। তার স্বামী বড় লোকের ছেলে, MA পাশ করে বছর 2 হলো ডেপুটিগিরির চাকরি করছে। বউটি কলকাতার মেয়ে। চৌধুরীদের সঙ্গে তার স্বামীর কিরূপ সম্পর্ক আছে এজন্য চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাকে এনেছিলেন। ইতিপূর্বে সে কখনো পাড়াগাঁয়ে আসেনি। নৌকায় খানিকটা বসবার পর বউটি দেখল নীলাম্বরী কাপড় পরনে তারই সমবয়সী আরেকটি বউ নৌকায় উঠল। নৌকা ছেড়ে দিল। নৌকায় সমবয়সী সঙ্গিনী পেয়ে কলকাতার বউটি খুব সন্তুষ্ট হলেও প্রথমে আলাপ করতে তার বাধো বাধো লাগছিল। সঙ্গিনীর কাপড় চোপড়, পরিবার, আলোছালো দেখেই বুঝতে পেরেছিল যে সঙ্গিনীটি নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে। অবস্থাও খুব একটা ভালো নয়। নৌকার ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সাথে সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করেছেন তারই বিস্তৃত বড় মানুষই ফর্দ আবৃত্তি করছিলেন। আর নৌকার কোনো পরিচিত মেয়েও নেই, কাজে বউটি অনেকক্ষণ চুপ করে বসে রইল। বউটি লেখাপড়া জানত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু রাখত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষের চালের কথাবার্তায় বউটি বড়ই বিরক্ত হয়ে উঠল। খানিকক্ষণ বসে থাকবার পর সে লক্ষ্য করল তার সঙ্গিনী ঘোমটার ভেতর কালো কালো দাগের চোখে তার দিকেই সকৌতুকে চেয়ে আছে। বউটি হাসি পেল, জিজ্ঞাসা করল, তোমার নাম কি ভাই? শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখে বউটির খুব হাসি পেল। সে বলল, অত ঘোমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো আর কেউ এদিকে নেই। নাও এসো দেখি, ঘোমটা খোলো, একটু গল্প করি। এই কথা বলে বউটি নিজেই সুশীলার ঘোমটা খুলে দিল। খুলতেই সুশীলার সুন্দর মুখের দিকে চেয়ে এসে যেন মুগ্ধ হয়ে গেল। বাহ, কি সুন্দর মুখখানি তোমার। আচ্ছা, উনি যে বসে আছেন তোমার কে ভাই? শাশুড়ি? হ্যাঁ। এসো, আর একটু সরে এসো ভাই, দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই। তা তোমার বাপের বাড়ি কোথায় ভাই? সেই সিমলে। কোন সিমলে?
কলকাতা সিমলে? কলকাতায় সিমলে আছে নাকি? কই, আমি তো কোনো দিন শুনিনি। আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, 5-6 কোষ পথ হবে, গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখে বউটি খুব খুশি। এসব সে আগে কখনো দেখেনি। আঙুল দিয়ে একটা মাছরাঙা পাখি দেখিয়ে বলল, বাহ, বড় সুন্দর তো। আচ্ছা, ওটা কি পাখি ভাই? ওটা তো মাছরাঙা পাখি। তুমি দেখোনি কখনো? না ভাই, আমি কলকাতার বাইরে একদিন পা দিইনি। খুব ছেলেবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরে বাগান বাড়িতে যাবার কথা মনে আছে, তারপর এই আসছি। তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো। আচ্ছা, ওটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখলো তার সঙ্গিনী আঙুল দিয়ে নদীর ধারে একটা মৌরির ক্ষেত দেখাচ্ছে। প্রথমটা সে সঙ্গিনীর চোখ ঝলসানো রং, অদৃষ্টপূর্ব দামি সিল্কের শাড়ি, ব্লাউজ, চিকচিকে নেকলেসের বাহার দেখে ভয় অনুভব করেছিল, কিন্তু তার অজ্ঞতা দেখে সুশীলার সে ভয় কেটে গেল। সে বলল, কলকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত, এইসব সামান্য জিনিসও নেই নাকি? তুমি ফুলের গন্ধ থেকে বুঝতে পারো না ভাই? না ভাই, ও তো মৌরির ক্ষেত। কেন, আমাদের বাপের বাড়ির গায়ে কত তো মৌরির ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি? কলকাতায় বুঝে ওসব নেই? কলকাতার বউটি বুঝে গেল যে কলকাতার অতীত ইতিহাসের খবর সুশীলা রাখে না। বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভব নয়, তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না। ঘণ্টাখানেক পর যখন নৌকা শীততলার ঘাটে গিয়ে লাগলো, তখন তাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হয়ে গেছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনে সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জেগে উঠল। সেটা সে অনবরত চাপবার চেষ্টা করলো বটে, তবু কি জানি কেন যে সেটা ফাঁক পেলেই মাথা তুলে দাঁড়াচ্ছে। প্রথম বিয়ের পর সুশীলার স্বামীও তো তাকে কত আদর করত। রাতে ঘুমোতে না দিয়ে নানা গল্পে ভুলিয়ে ভুলিয়ে জাগিয়ে রাখত। সুশীলা পান খেতে চাইতো না বলে কত সাধ্য সাধনা করে পান মুখে তুলে দিত। সেই স্বামী তার কেন এমন হলো? তার বুকটার মধ্যে কেমন যেন হু হু করে উঠল। দুজনেই তারা খানিকক্ষণ গাছের ছায় নদীর ধারে এদিক ওদিক বেড়ালো। কি সুন্দর দেখায় চারদিক। নীল আকাশ, সবুজ মাঠের উপর যেন উপর খেয়ে রয়েছে। ও মা, পানকৌড়ির ঝাঁক চরের উপর বসে কেমন ঝিমাচ্ছে না? কলকাতার বউটি বলল, এসো ভাই, আমরা একটা কিছু পাতাই। কেমন? খুবই ভালো ভাই। কি পাতাবো বলো? এক কাজ করি, এসো। আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম, এসো আমরা দুজনে মৌরি ফুল পাতাই। কেমন? খুব খুব ভালো হয়। সুশীলা আহ্লাদের সঙ্গে এ প্রস্তাবে সম্মতি দিল। নদী থেকে অঞ্জলি করে জল তুলে তারা মৌরি ফুল পাতালো। বৌমারা, এদিকে এসো। এই সময় মুখ্যদা ডাকলেন। তারা গিয়ে দেখলো গাছতলায় অনেক লোক। সেদিন পুজো দিতে অনেক লোক এসেছিল। প্রকাণ্ড বট গাছ, তার তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা থেকে একটু দূরে একটি বুড়ি নানা ওষুধ বিক্রি করছে। সুশীলাও তার সঙ্গিনী সেখানে গিয়ে জিজ্ঞাসা করে জানলো রোগ সারা, ছেলে হওয়া থেকে শুরু করে সকল রকমের ওষুধই আছে। গরু হারালে খুঁজে পাওয়ার ওষুধও আছে। মেয়েরা সেখানে ভিড় করে দাঁড়িয়ে ওষুধ কিনছে। সুশীলার সঙ্গিনী হেসে তার হাত ধরে টেনে তাকে সেখান থেকে মন্দিরের দিকে নিয়ে চললো এবং বলল, চলো 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 মৌরি ফুল দেখবে কেমন পুজো হচ্ছে। একটুখানি মন্দিরে দাঁড়িয়েই সুশীলা একটা ছুতোয় সেখান থেকে বেরিয়ে এসে ওষুধ কেনাবেচা বুড়ির কাছে গেল। সেখানে তখন কেউ নেই। বুড়ি বলল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হয়ে উঠল। আর বলতে হবে না মা ঠাকুরান, তো তোমার এখনো ছেলে পিলে আবার বয়স তো যায়নি। ও বয়সে তো অনেক। না না না, তা নয়। এবার বুঝলাম মা ঠাকুরান, তা যদি হয়
তাহলে তোমার স্বামীর বার মুখে টান আছে না? শোনো শোনো, এই একটা ওষুধ দিন, নিয়ে যাও। 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে, বুঝলে? দিন 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 আমার দিন। কত হয় মা ঠাকুরন? তাই বুড়ি একটা শিকড় তুলে নিয়ে বলল, এই নাও, এই নাও, বেটে খাইয়ে দিও। কেমন? কেউ যেন টের না পায়, টের পেলে হবে না কিন্তু। এই শোনো, টানা লাগবে। স্বামীর বার মুখো টান আছে এ কথা শুনে সুশীলা খুব দমে গেল। তার আঁচলে একটা আধুলি ছিল। আজকার দিনে জিনিসটা আশটা কেনবার জন্য সে বাড়ি থেকে বেরোনোর সময় শাশুড়িকে লুকিয়ে এই আধুলিটা এনেছিল। বাড়ির বার হওয়া তো বড় একটা হয় না, কাজে এটা তার পক্ষে একটা উৎসবের দিন। আধুলিটি শাশুড়িকে লুকিয়ে নেবার কারণ হচ্ছে, মোক্ষদা ঠাকুরন জানতে পারলে এটা আঁচলে এতক্ষণ থাকতোই না। সুশীলা আঁচল থেকে আধুলিটি খুলে বুড়িকে দিল এবং খাওয়াবার প্রণালী জেনে নিয়ে শিকড়টি কাপড়ের মধ্যে বেঁধে চলে গেল। পুজো দেওয়ার সাঙ্গ হলো। সকলে আবার এসে নৌকায় উঠল। গ্রামের ঘাটের কাছাকাছি এসে সুশীলা বলল, ভাই, তুমি এখন দিন কতক আছো তো এখানে? না ভাই, আমি কাল কি পরশু চলে যাব। তাহলেও তোমায় ভুলবো না মৌরি ফুল। তোমার মুখখানি আমার মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগাঁয়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম, তোমায় কখনো ভুলবো না ভাই। সুশীলার চোখে জল এলো। এত মিষ্টি কথা তাকে তো কেউ বলে না। সে কেবল শুনে এসেছে যে সে দুষ্টু, একগুঁয়ে, ঝগড়াটা। তার হাতে, অর্থাৎ সুশীলার হাতে একটি সোনার আংটি ছিল। এটি তার মায়ের দেওয়া আংটি। বিয়ের পর প্রথম তার মা তার হাতে এটি পরিয়ে দিয়েছিলেন। সেটি হাত থেকে খুলে সে তার সঙ্গিনীর হাত ধরে বলল, দেখি দেখি তোমার আঙুলটা। তুমি হলে আমার মৌরি ফুল। তোমায় খাওয়াবার কথা, আমার কাপড় দেওয়ার কথা। এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম। তবু এটা দেখে তুমি গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না তো? আমাকে মনে রাখবে তো? সুশীলা আংটিটি সঙ্গিনীর হাতে পরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু বউটি চট করে হাত টেনে নিল। দূর পাগল, না ভাই, এ রাখো, তোমার মায়ের দেওয়া আংটি। এ কেন আমায় দিতে যাবে? না 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 ভাই। হোক ভাই, হয় দেখি দেখি, মায়ের দেওয়া বলেই তো আমি তোমাকে দিচ্ছি। না 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 ভাই, ওসব রাখো। সে বরং... সুশীলা খুব হতাশ হলো। মুখটি তার অন্ধকার হয়ে গেল। সে চুপ করে বসে রইল। গ্রামের ঘাটে নৌকা লাগলো। বউটি সুশীলার হাত ধরে বলল, তাই পড়ি মৌরি ফুল, রাগ করো না। আচ্ছা, কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই? আচ্ছা, তুমি যদি দিতে চাও, এই পুজোর সময় আমি আসবো, অন্য কিছু বরং দিও। একদিন না হয় খাইও। আংটি কেন দেবে ভাই? আর আমায় ভুলবে না তো ভাই? তোমায় ভুলবো মৌরি ফুল? কখনো না। তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে মৌরি ফুল। কি সুন্দর কথা না? মৌরি ফুল, মৌরি ফুল, আমার মৌরি ফুল। তুমি যে হলে গিয়ে আমার নদীর ধারের মৌরি ফুল। তোমায় কি ভুলতে পারি বলো? কথা শেষ না করে সে দু হাতে সঙ্গিনীর গলা জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে তার কালো চোখ দুটি জলে ভরে গেল। কলকাতার বউ এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুম্বন করল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি নিয়ে দুজনের কাছে বিদায় নিল। আসি তাহলে, ভালো থেকো। এসো ভাই, আবার না দেখা আমার। হবে। দিন কত কেটে গেল। কিশোরী বাড়ি নেই, কি একটা কাজে অন্য গ্রামে গেছে। ফিরতে 2-1 দিন দেরি হবে। মোক্ষদা সকালে উঠে জমিদার গৃহিণীর আহ্বানে
তার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করতে চৌধুরী বাড়ি চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, বৌমা, আমার ফেরবার কোনো ঠিক নেই, রান্না বান্না করে রেখো, আমি আজ আর কিছু দেখতে পারবো না। চৌধুরীর বাড়ির কাজ কখন মেটে তা বলা যায় না। এ কথা মোক্ষদা না বললেও চলতো, কারণ ভোরে উঠে বাসন মাজা, জল তোলা থেকে আরম্ভ করে এ সংসারের সমস্ত কাজের ভারী ছিল সুশীলার উপর। এ সংসারে কিশোরীর বিয়ের পর কোনো দিন ঝি চাকর প্রবেশ করেনি, যদিও আগে বাড়িতে বরাবরই একজন করে ঝি থাকতো। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটবার ক্ষমতা তার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকতো তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো খেটেও সে বিরক্ত হতো না। শাশুড়ি চলে গেলে অন্যান্য কাজকর্ম সেরে সুশীলা রান্নাঘরে গিয়ে দেখলো একখানিও কাঠ নেই। কাঠ অনেক দিনই ফুরিয়ে গেছে। এ কথা সুশীলা বহুবার শ্বশুরকে জানিয়েওছে। রামতনু মধ্যে মধ্যে মজুর ডেকে কাঠ কেটে নিতেন। এবার কিন্তু অনেক দিন হলো তিনি আর এদিকে দৃষ্টিই দিচ্ছেন না। কিশোরীর দোষ নেই, কেননা সে বড় একটা বাড়িতেই থাকে না, সংসারের সংবাদ তেমন রাখতও না। আসল কথা হচ্ছে এই যে রান্নাঘরের পিছনে খিড়কির বাইরে অনেক শুকনো বাঁশ ও ডালপালা পড়ে আছে, সুশীলা রান্না চড়ানোর পূর্বে বা রান্না করতে করতে প্রয়োজন মতো এগুলিকে দা দিয়ে কেটে কেটে কাজে লাগিয়ে নিত। রামতনু দেখলেন কাজ যখন চলে যাচ্ছে তখন কেন অনর্থক কাঠ কাটবার লোক ডাকিয়ে আনলেই তো আবার টাকা খরচ। পুত্রবধূ বকছে বকুক, কারণ বকুনিই তো ওর স্বভাব। কাঠ নেই দেখে সুশীলা অত্যন্ত চটে গেল। এদিকে বাড়িতেও এমন কেউ নেই যাকে বকে গায়ের ঝাল মেটায়, কাজে সে আপন মনে চিৎকার করতে লাগলো, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমার আর হয়ে উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই। এদিকে রান্নার বেলা ঠিক আছে সব, আর এদিক ওদিক খবর কোনো জো নেই। কি দিয়ে রাঁধবো শুনি? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবো নাকি? রোজ রোজ কাঠ কাটা কেটে রাঁধো? অত সুখে আর কাজ নেই, থাকলো হাঁড়ি পড়ে। যিনি আসবেন তিনি তখন করে নেবেন। রাতবার কোনো আয়োজন সে করলো না। খানিকটা বসে বসে তার মনে হলো ততক্ষণে মশলাগুলো বেটে রাখি। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বেটে রাখত। বেলা প্রায় 10টার সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ, পরনে একখানা পুরনো চেলির কাপড়, হাতে থাকবার মধ্যে 2 গাছি শাঁখা, একটা বাটি হাতে রান্নাঘরের দোরের কাছে ভয়ে ভয়ে উঁকি মেরে বলল, দিদি আছো নাকি? ও ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ঠাকুর নেই। এ কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? রান্না চড়াবো? হাঁড়ি কুড়ি ভেঙে ফেলিনি এই কত। না দিদি, ওসব কিছু করো না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কিরকম লোক সব। দেবো, দেখবে আজ কিরকম মজা। রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। কাঠ নেই বুঝি? আচ্ছা দাখানা দাও দিদি, আমি দিচ্ছি কেটে। তোর দায় কি রে? তুই কেন কাটবি? বস, ঠান্ডা হতো আগে। যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, রান্নাটা দাও চড়িয়ে, জানো তো ওরা। তুই বস দেখি ওখানে, চুপ করে বলছি না? দেখিস এখন কেমন মজা হয়। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই, কথা কারোর কানে যায় না। আজ মজা দেখবি। সুশীলার একগুঁয়েমিতে বউটি কিন্তু ভীত হলো, কারণ মজা কোন পক্ষ দেখবে এ সম্বন্ধে তার একটু সন্দেহই ছিল। কিন্তু সাহস করে আর কিছু বলতে পারল না, সে চুপ করে থাকলো। এই বউটি আসলে রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও তিনি বছর 2 হলো ছেলের বিয়ে দিয়েছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরাবস্থার সংসারে ছেলে মানুষ বউকে সংসার করতে অত্যন্ত বেগ পেতে হতো। সে সময়ে অসময়ে বাটি হাতে খুঁচি হাতে এ বাড়িতে হাত পেতে তেলটা নুনটা সবই নিয়ে যেত। চাল না থাকলেও আঁচলে করে চাল নিয়ে যেত, ধার বলেই নিয়ে যেত। কখনো শোধ দিত, কখনো আবার শোধ করতেই পারত না।
মোক্ষদা ঠাকুরনকে বউটি কিন্তু খুব ভয় পেত। তিনি থাকলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন তা বহু মিষ্ট বাক্য বর্ষণ করবার পর। তবু কি করবে, বউটিকে আসতেই হয়, অভাব। সুশীলা তাকে মোক্ষদা ঠাকুরানের হাত থেকে বাঁচিয়ে গোপনে এটা ওটা যখন যা দরকার মতো সাহায্য করত। সামান্য এক বাটি তেল নিয়ে গেলেও হুঁশিয়ার মোক্ষদা ঠাকুরান তা কখনো ভুলতেন না। গলা টিপে কড়া ক্রান্তিতে তা আদায় করে নিতেন। সুশীলা ছিল আগোছালো এবং অন্যমনস্ক। সে ধার দিয়ে অত শত মনেও রাখত না, বা সামান্য তেল নুন ধার দিয়ে আদায় করবার কোনো চেষ্টাও করতো না। শোধ দিতে আসলে অনেক সময় বলতো, ও তুই আবার শোধ দিতে এলি কেন ছোট বউ? এর আবার কি নেব বলতো? যা, ওটা তুই নিয়ে যা তো। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকে বউটির দিকে চেয়ে বলল, তারপর তোর রান্না বান্না? বউটি বাটিটা আঁচল দিয়ে ঢেকে এনেছিল। আস্তে আস্তে বের করে কুণ্ঠিতভাবে বলল, তেল নিয়ে গেছিলাম সেদিনকার দিদি, তা তোমাদের এখনো আনা হয়নি। আজ রাতবার তেল নেই, একসঙ্গে দুদিনে দিয়ে যাব, সেই জন্যেই। আচ্ছা আচ্ছা, হয়েছে, নিয়ে আয় দেখি বাটিখানি, দেখি কি আছে। আমাদেরও বুঝি তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু এই কুণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢেলে দিল। বউটি চলে যাবার সময়ও মিনতিপূর্ণ দৃষ্টিতে বলল, লক্ষ্মী দিদি, রান্নাটা চড়িয়ে দাও। তুই পালা দেখি, আমি ওদের মজা না দেখি আজ কিছুতেই ছাড়ছি নে। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরান এসে দেখে এই সব শুনে হইচই বাড়িয়ে দিলেন। প্রকৃত এই রাগ হবার কথা। একটু পরে রামতনু আসলেন। তিনি ব্যাপার দেখে দালানে গিয়ে আপন মনে তামাক টানতে শুরু করলেন। ঝগড়া ক্রমেই খুব চাগিয়ে উঠল। মোক্ষদা উচ্চ স্বরে সুশীলার কুলজি গাইতে থাকলেন। সুশীলাও যে খুব শান্তশিষ্ট, এই অপবাদ তাকে শত্রুতেও দিতে পারত না। কাজে এই ব্যাপার যখন খুব বেঁধে উঠেছে, এমন সময় কোথা থেকে কিশোরী এসে হাজির হলো। যদিও আজ তার ফিরবার কথাই ছিল না, তবু কাজ মিটে যাওয়াতে সে আর অপেক্ষা করেনি। মোক্ষদার ছেলেকে পেয়ে হাঁক ডাক আরও বাড়িয়ে দিলেন। কিশোরী এত বেলায় বাড়ি এসে এই অশান্তির মধ্যে পড়ে অত্যন্ত চটে গেল। তার সমস্ত রাগ গিয়ে পড়ল স্ত্রীর ওপর। হাতের গোড়া একখানা শুকনো চালা কাঠ পড়েছিল, সেইটা নিয়ে রান্নাঘরের দাওয়ায় উঠল। সুশীলা তখনও বসে বাটনা বাটছিল। স্বামীকে শুকনো কাঠ নিয়ে বীর দর্পে রান্নাঘরে লাফিয়ে উঠতে সে ভয়ে তার মুখ শুকিয়ে গেল। আত্মরক্ষার জন্য কোনো উপায় না দেখে হাত দুটো তুলে নিয়ে নিজের দেহটা আড়াল করবার চেষ্টা করল। কিশোরী প্রথমত স্ত্রীর খোপা ধরে এক হ্যাঁচকা টান দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর তার পিঠে খড়গা চেলা কাঠের বাড়ি মেরে তার গলা ধরে প্রথমে এক ধাক্কা মারল রান্নাঘরের দাওয়ায়, এবং তার থেকে এক ধাক্কা দিল উঠোনে। ধাক্কার বেগ সামলাতে না পেরে সুশীলা মুখ থুবড়ে উঠোনে পড়ে গেল। মার আরো কিন্তু খেতে খেতে চালে ছেলেকে দেখে হা হা করে উঠলেন। তখন শ্বশুর স্বামীকে খাওয়া সবে শেষ করে নিজে খেতে বসেছে। হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনে এসে খাওয়া ফেলে সুশীলাদের খিড়কিতে ছুটে এসে উঁকি মেরে দেখলো সুশীলা উঠোনে দাঁড়িয়ে আছে, সর্বাঙ্গে ধুলো, কান্না করছে। বাটনার পাত্রের ওপর পড়ে গেছিল, কাজেই কাপড় চোপড়ে হলুদের ছোপ, মাথার খোপা একদিকে খুলে চুলের কতখানি হাওয়ায় উঠছে পিঠের ওপর দিয়ে। গাঙ্গুলি বাড়ি থেকে দুটো ছেলে ব্যাপার দেখবার জন্য ছুটে এলো। আরো দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়ে উকি মারছে। ওদিকে পাঁচিলের ওপর দিয়ে মুখ বাড়িয়ে তার নিজের শ্বশুর রামলোচন মজা দেখছে। চারিদিকের কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ ও ধুলি মাখা বিশ্বস্ত কুন্তলা অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ছোট বউটির বুকের মধ্যে কিরকম যেন করে উঠল। কিন্তু সে একে তো ছেলে মানুষ, তাতে অত্যন্ত লজ্জাশীলা। শ্বশুর ভাসুর এবং এক উঠোন লোকের মধ্যে বাড়ির ভেতর ঢুকতে না পেরে প্রথমটা সে খিড়কির বাইরে আকুলি বিকুলি করতে লাগলো। গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মশাইও তখন হুঁকো হাতে, কি হে রামতনু, বলি ব্যাপারখানা কি শুনিয়া, এই বলে বাড়ির মধ্যের উঠোনে এসে হাজির হলেন।
তখন সে আর থাকতে না পেরে, অর্থাৎ এই ছোট বউ বাড়ির মধ্যে ঢুকে পড়লো এবং সুশীলার হাত ধরে খিড়কি দৌড় দিয়ে বাইরে নিয়ে গিয়ে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠলো। বলল, কেন ওরকম করতে গেলে দিদিমণি? লক্ষ্মীটি তখন যে বারণ করলাম। তার পরদিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাত ছিল। কিশোরী খেতে বসেছে। মোক্ষদা ঠাকরান কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকে দেখলেন সুশীলা পিছন থেকে ভাত বেড়ে স্বামীর বাটির মধ্যে যেন কি একটা গুলছে। পাশে একটা ছোট বাটি রয়েছে। মোক্ষদার কিরকম একটা সন্দেহ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, ও বৌমা, তোমার বাটিতে কি মেশাচ্ছ ডালের বাটিতে? সুশীলা পিছন ফিরে এই শাশুড়িকে দেখে যেন কেমন হয়ে গেল। তার চোখ মুখের ভাব দেখে মোক্ষদার সন্দেহ আরও বাড়ল। তিনি বাটিটা হাতে তুলে নিয়ে দেখলেন তাতে সবুজ মতো কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞাসা করলেন, কি বেটেছ এতে? তিনি দেখলেন পুত্রবধূ উত্তর দিতে পারছে না, তার মুখ লাল হয়ে উঠেছে। এরপর এক ভয়ানক কাণ্ড ঘটল। মোক্ষদা ঠাকুরান বাটি হাতে, কি সর্বনাশ, কি সর্বনাশ! আর একটু হলেই হয়েছিল গো, এই বলে উঠোনে এসে চিৎকার করে হাত বাঁধালেন। কিশোরী দালান থেকে উঠে এলো, রামতনু এলো, গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ সবাই এলো, আরো অনেকে এলো। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখিয়ে বলতে লাগলেন, দেখো দেখো তোমরা সকলে, তোমরা ভাবো শাশুড়ি দুষ্টু, নিজের চোখে দেখে নাও ব্যাপার। কি সর্বনাশ হয়ে যেত গো এক্ষুনি যদি আমি না দেখতাম। দোহাই দোহাই বাবা তারকনাথ, ঠিক ঠেকানোই আজ ঠেকিয়েছ গো। এক উঠান লোক সকলে শুনলো রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ নাকি মিশিয়ে খাওয়াতে গিয়ে ধরা পড়েছে। কেউ অবাক হয়ে গেল, কেউ মুচকি হাসলো। ওসব আমরা অনেক কাল জানি গো, আমরা রেত দেখলে মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে বলি না, এতদিন বলি না। কে একজন যেন বললো, কি জিনিসটা তা কি দেখা হয়েছে? মোক্ষদা ঠাকুরানের গালবাদ্যের রবে সে সব কথা চাপা পড়ে গেল। গাঙ্গুলি মহাশয় রামতনুকে বললেন, গুরু রক্ষা করেছেন, গুরু রক্ষা করেছেন। এখন যত শিগগির বিদেয় করতে পারো তার চেষ্টা করো। শাস্ত্রে বলে দুশ্চা ভার্যে, আর একদিনও এখানে রেখো না কিন্তু। বিদেয় করো রামতনু, বিদেয় করো। এইভাবে সমস্ত দিন পরামর্শ চলল। সন্ধ্যার সময় ঠিক হলো কাল সকালে গাড়ি ডেকে আপদ বিদায় করা হবে, আর একদিনও এখানে না। কি জানি কখন কি বিপদ ঘটাবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকলে পাড়ার অন্য বউঝিও দেখা দেখি ওই রকমই হয়ে উঠবে। সেদিন রাতে সুশীলাকে অন্য এক ঘরে শুতে দেওয়া হলো। মোক্ষদা ঠাকুরান সেই বন্দোবস্তই করলেন। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করে দেওয়া হবে, তখন আর তার সঙ্গে সম্পর্ক কিসের? রাতে শুয়ে শুয়ে কত রাত পর্যন্ত সুশীলার ঘুম এলো না। ঘরের জানলা সব খোলা, বাইরের জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তার মনে কাল এবং আজ এই দুদিন অত্যন্ত কষ্ট হয়েছে। সে স্বভাবত নির্বোধ। লাঞ্ছনা ভোগের অপমান সে এর পূর্বেও কখনো তেমন করে অনুভব করেনি, যদিও মারধর সে বহুবার খেয়েছে। তার একটা কারণ আছে। আসলে আজকে এবং কালকের দিনের মতো শ্বশুর শাশুড়ি এবং এক উঠোন লোকের সামনে এভাবেও অপমানিত তাকে কোনো দিন হতে হয়নি। তাই আজ সমস্ত দিন ধরে তার চোখের জল বাঁধ মানছে না। কাল এমন মারলো, পিঠটা আমার কেটে গেছে, হাতে কাচের চুড়িটা ভেঙে ঢুকে গিয়ে সব কেটে পালা পালা হয়ে গেছে। আমার সেই স্বামী, যে স্বামী 5-6 বছর আগে এমন সব রাতে আমাকে সারা রাত ঘুমোতে দিত না। আমি পান খেতে চাইতাম না বলে কত কিছু বলে ভুলিয়ে আমাকে পান খাওয়াতো। সেই স্বামী আজ আমার গায়ে এত হাত তুল, এমন করে আমাকে মারলো। পান খাওয়ানোর কথাটি সুশীলার বারবার মনে আসলো। রাতের জ্যোৎস্না ক্রমে আরো ফুটল। তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনে তখন নতুন কচি পাতা ওঠা গাছের মাথার ওপর উদাস অলস বসন্ত মধ্যাহ্ন ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়ে বেড়ায়।
দীর্ঘ দীর্ঘ দিনগুলি প্রস্ফুট প্রসূদ সুরভির মধ্যে দিয়ে চলে নদীর ধারের শিমুলতলায় সন্ধ্যার ছায়ায় এই কোলে ঢুলে পড়ে। পাড়াগাঁয়ের আঙ্গনে বাঁশবনের জ্যোৎস্না ঝরা বাতাসে সারা রাত কত কি পাখির আনন্দ কাকলি। বসন্ত লক্ষ্মীর প্রথম প্রহরের আরতির শেষে বনের গাছপালা তখন আবার নতুন করে টাটকা ফুলের ডালি সাজাচ্ছে। শুয়ে শুয়ে সুশীলা ভাবল, জগতে আমাকে কেউ ভালোবাসে না, শুধুমাত্র ওই মৌরি ফুল পত্র লিখেছে। তার নাকি আমার কথা রোজ মনে পড়ে, সে কাঁদে। তাকে না দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তারও কলকাতায় গিয়ে আমার জন্য কষ্ট হচ্ছে। সত্যি যদি কেউ আমাকে ভালোবাসে, শুধু ওই মৌরি ফুল আর ওই ছোট বউটা। আহা ভগবান, ছোট বউটার বড় কষ্ট। যদি আমাকে সেরকম দিন দেন, আমি তাহলে ওর দুঃখ ঘোচাবো। কিন্তু স্বামী যে আমাকে বিদায় করে দিয়েছে। না কিছু নয়, আসলে অভাবে পড়ে সেরকম কাজ করেছে। আচ্ছা, মৌরি ফুলের বর তো কত জায়গায় বেড়ায়, মৌরি ফুলকে একটা চিঠি লিখলে হয় না? যদি ওখানে একটা আমার স্বামীর জন্য চাকরির ব্যবস্থা করে দেয়, চাকরি পেলে আমি আর আমার স্বামী আলাদা একটা বাসায় থাকবো, সেখানে কেউ থাকবে না। মাঠের ধারে ছোট ঘরখানা আমি মনের মতো করে সাজাবো, উঠোনে কুমড়োর মাচা বাঁধবো, যাতে বাজারের খরচ কমে যায়। লোকে বলে যে আমি ঘর গোছিনি নয়। আমার বাড়ি গেলে তখন বুঝিয়ে দেবো, সবাইকে দেখিয়ে দেবো আমি কতটা ঘর গোছানি। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে? না 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 না, আগুন দেবে কে? ছোট বউ? না, দিলে আমার শাশুড়ি ঠাকুরনি একমাত্র দেবে, যেরকম লোক। জানলার বাইরে জ্যোৎস্না ওগুলো কি যেন ভাসছে। সে যে আমার স্বামী গল্প করতো, জ্যোৎস্নায় সন্ধেবেলায় পরীরা সব খেলা করে বেড়ায়, তারা নয় তো? আমাদের বিয়ের পর রাতে কেমন সে বাঁশি বাজাতো, কেমন সুন্দর বাঁশি। ওরকম বাঁশি নদীর ধারে কত পড়ে থাকে। আচ্ছা, পিয়ন মৌরি ফুলের একখানা চিঠি দিয়ে গেল না কেন? লাল চৌকো খাম, খুব বড় সোনার জল দেওয়া, আতর নাকি মাখানো, কি সুন্দর গন্ধ। পরদিন সকালবেলা পুত্রবধূর উঠবার দেরি হতে দেখল মোক্ষদা। তখন মোক্ষদা ওই ঘরের মধ্যে উকি মেরে দেখলেন পুত্রবধূ জ্বরের ঘোরে অঘরে অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের উপর পড়ে আছে। চোখ দুটি জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত একভাবেই কেটে গেল, তার দিকে কেউ নজর করল না। তারপর দিন বেগতিক বুঝে রামতনু ডাক্তার আনলেন। দুপুরের পর থেকে জ্বরের ঘোরে সে ভুল বকতে লাগলো। সত্যি মৌরি ফুল? তা নয়, ওরা যা বলছে আমি অন্য ভেবে সন্ধ্যার কিছু পূর্বে সুশীলা মারা গেল। সুশীলার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জুড়িয়ে গেল। পাড়ার কাকচিলগুলো একটু সুস্থির হলো। কিছুদিন পরে কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে এলো। দেখলে চোখ জুড়ায়, এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। কি সুন্দর বউ হয়েছে দেখো। দ্বিতীয়বার বিয়ের অল্পদিন পরে যখন কিশোরী পালেদের স্টেটে ভালো চাকরিটা পেল,
তখন নতুন বউয়ের লক্ষ্মী ভাগ্য দেখে সকলেই বউ দেখো খুব আমাদের খুশি, সকলে খুব খুশি হলো। বউ এনেছি দেখো। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের বউয়ের নাম সে পক্ষের সংসারে আর কোনো দিন কেউ করেনি। শুনছিলেন মৌরি ফুল, কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অংশগ্রহণে সুশীলা, সীমা, মোক্ষদা, মৌরি ফুল এবং ছোট বউ সর্বাণী, রামতনু, সোমনাথ, কিশোরী, পরিতোষ, পাড়ার বিভিন্ন বউ এবং বুড়ি ঠাকুমা সুস্মিতা, গল্প বিবরণী সুস্মিতা, পরিচালনা ও সম্পাদনা সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন মৌরি ফুল।